নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের পর্ব শুরু করার আগে তোমাদের প্রত্যেককে জানাই শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পুজো খুব ভালো কেটেছে। আমার মোটামুটি ভালোই কেটেছে। তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই জানিও। আজকের প্রথম ঘটনায় চলে যাচ্ছি সরাসরি। ঘটনা পাঠিয়েছেন তৃষা। বলছেন, প্রিয় সহেলি, আমি ডায়মন্ড হারবার থেকে তৃষা আবারও চলে এলাম অলৌকিক ঘটনা শেয়ার করতে। সাধারণত আমি তো অনেক ঘটনা তোমাকে শেয়ার করি, এখনও বলছি। ঘটনাগুলো যখন আমি শুনি মনে হয় যেন তুমি পাশে বসে বলছো। রাতে বা দুপুরে খেতে বসার সময় আমরা মা মেয়েতে তোমার ঘটনাগুলি শুনি। আজ আমার মামার বাড়ি নিয়ে একটা ঘটনা লিখছি, যদিও খুব ছোট। আমি আগেই বলেছিলাম আমার দাদু পুলিশে চাকরি করতেন। তখনকার ডায়মন্ড হারবারে খুব কম লোকের বাড়িতে বিদ্যুৎ ছিল। দাদু কোনোদিন উপরি ইনকাম করতেন না, প্রতি থানাতেই যা হয়ে থাকে। তবে থানায় কোনো ভেট এলে, মানে কেউ কিছু দিল, বড়বাবু নিজে ডেকে দাদুকে দিতেন। এরকমই একদিন শীতের দিনে থানায় কিছু খাবার দাবার আর জিনিস এসছে। বড় নাছরবান্ধা বড়ুয়াদা আপনাকে নিতেই হবে। সব কিছু গুছিয়ে নিতে নিতে দাদুর ফিরতে বেশ রাত হয়েছিল। সেকালে ডায়মন্ড হারবার সন্ধে 7টাতেই নিঝুম হয়ে যেত। রাত 8টা অবধি খুব কষ্ট করে একটা দুটো দোকান খোলা থাকতো। রাস্তায় আলো বলতে মিটমিটে হলুদ ডুম জ্বলত। আজও 2025-এও ডায়মন্ড হারবারে রাত 9টা বাজলেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তা শুনশান। যাক, ঘটনায় ফেরা যাক। আমার মামার বাড়ি ডায়মন্ড হারবারের যে জায়গায়, তাকে বলা হতো দক্ষিণ হাজিপুর। পাড়ার নাম লিখলাম না, কারণ মেন রোডের ডান হাতে একটি চওড়া রাস্তা নেমে গেছে। এই রাস্তা ধরে এগোলেই একটা কাঠের ছোট পোল পড়তো। এটা পেরোলেই আমাদের পাড়া। দাদু থানা থেকে হেঁটে ফিরছিলেন। কেঠো পোলটার কাছাকাছি আসতেই দেখলেন আবছা অন্ধকারে অনেকগুলো কুকুর পোলটার দিকে মুখ করে খুব চিৎকার করছে। দাদু ভাবলেন বোধহয় কোনো গোসাপ টোসাপ দেখে ফেলেছে। গোসাপ এরকম একটা ছোট্ট কুমিরের মতো প্রাণী। এরা মাছ, ব্যাঙ, সাপ ইত্যাদি খায়। এক প্রকার নিরীহ প্রাণী বলা যায়। দক্ষিণবঙ্গেও সুন্দরবন এলাকায় এদেরকে দেখা যায়। কিন্তু দাদু একটা জিনিস দেখে অবাক হলেন, কোনো কুকুর পোলের দিকে এগোচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে। দাদু 7 পাত ভেবে এগোতে লাগলেন। রাত বাড়ছে, শীত কতক্ষণ আর বাইরে থাকবেন। পোলটার ওপর উঠতেই রাস্তায় একমাত্র বাতিটাও নিভে গেল। বাতাস যেন এখানটায় আরো 2-1 ডিগ্রি কম। কিছুটা এগোনোর পর দাদু বুঝলেন পেছনে কিছু একটা আসছে। পোলের কাঠে মচমচ শব্দ হচ্ছে। দাদু রাত বিরেতে প্রায় আসা যাওয়া করতেন, তিনি পেছন ফিরলেন না। পোলটা যখনই শেষ হলো, সেই বস্তুটি তার পাশে এলো, কিন্তু দূরত্ব বজায় রেখে আবার দাদু দেখলেন একটা ছোট ছেলে। আমাদের এখানে জেলে পাড়ার কোনো ছেলে হবে, কুচকুচে কালো, পরনে ছোট প্যান্ট। কিন্তু তখনই বিদ্যুতের মতো দাদুর মাথায় খেলে গেল, এত রাতে খালি গায়ে এত ছোট ছেলে বাইরে কি করছে? আরেকটু এগোতেই বড় গার্লস স্কুল। কাছাকাছি আসতেই বাচ্চাটি এক লাফে উল্টে গেল, পায়ের বদলে হাতে হাঁটতে লাগলো এবং বেশ দ্রুত গতিতে। দাদুর আর বুঝতে বাকি রইল না। এই দৃশ্য দেখেও শান্তভাবে দাদু সামনে 3 রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে গেলেন। হাতের খাবারগুলি রেখে দিলেন, আর কোনো দিকে না তাকিয়ে বাড়ির দিকে এগোলেন। তখনও পেছনে খচর 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 খাবার খাওয়ার শব্দ হচ্ছে। বাড়িতে এসে হাত পা ধুয়ে জালার জলে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলেন। পরের দিন দিদাকে ঘটনাটা বলেছেন। অনেকের মনে হতে পারে এরকম টাইপের ঘটনা তো আগেও শুনেছি বা অনেকটা সিমিলার লাগলো। অ্যাকচুয়ালি রাত্রে খাবার নিয়ে আসার ঘটনাগুলো এরকমই হয়। কিছুটা হয়তো অন্যরকম শোনায় কিছু কিছু ঘটনা, কিন্তু সাধারণভাবে। তবে আমি বলবো এই ঘটনায় ওনার দাদুর কোনো ক্ষতি হয়নি বা আরও কোনো বড় বিপদে পড়েনি, সেটাই সব থেকে বড় কথা। আজকে চলে যাচ্ছি সরাসরি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন আমাদের নতুন এক বন্ধু। তার আগে ঘটনা পাঠ তো করবই, তার আগে বলি, তোমরা যারা চাইছো ঘটনা পাঠাতে, যাদের মনে হয় না আমাদের ঘটনাও পড়া উচিত, তোমরা অলৌকিক জোনে মেইল করো।
alaukikzone310@gmail.com-এ। আমি অবশ্যই তোমাদের ঘটনা পড়ে শোনাবো। চলো, ঘটনা পাঠিয়েছেন সায়ন্তন গাঙ্গুলি। লিখছেন, নমস্কার, অলৌকিক জোনের দুনিয়ায় প্রবেশ করে বেশ ভালো লাগছে। আমি সায়ন্তন গাঙ্গুলি উত্তরপাড়া থেকে বলছি। আজ আমি যে ঘটনাটা তোমাদের সবাইকে শোনাবো সেটা এর আগে আমি কাউকে শোনাইনি। ঘটনাটা আসলে আমার এক বন্ধুর দাদার সঙ্গে ঘটেছিল। তখন আমরা ক্লাস 7 বা 8-এ পড়তাম। আমরা দুজনে এক স্কুলে পড়তাম। ওর মা আর আমার মা বেশ ভালোভাবেই পরিচিত। ওর মা আমাদের বাড়িতে প্রায় আসতো। তাই একদিন আমার মাকে এই ঘটনাটা বলেছিল আর আমার মা আমাকে শুনিয়েছিল। তখন ওর দাদা পড়তো ক্লাস 12-এ। সে অবশ্য অন্য একটা স্কুলে পড়তো। সামনে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছিল। তাই রাত জেগে পরীক্ষার প্রস্তুতির জন্য ওর দাদা ঠিক করেছিল ওরা 4 বন্ধু মিলে একসঙ্গে রাত জেগে পড়াশুনো করবে। ওর দাদা যে বন্ধুটার বাড়ি পড়তে যেত তার বাড়ির ঠিক কিছুটা দূরেই রেল লাইন রয়েছে। ওই জায়গাটা আসলে খুব ভালো নয়। জায়গাটা আমার বাড়ি থেকে মোটামুটি মিনিট 15। আসলে ওই জায়গায় অনেক মানুষেরই অপঘাতে মৃত্যু হয় ট্রেনের ধাক্কায়। এমনকি অনেকে আত্মহত্যাও করে ওই জায়গাটাতেই গিয়ে করে, জানি না কেন। জায়গাটার অনেক বদনাম আছে। সন্ধ্যার পর খুব একটা লোকজন ওখানে যায় না। তখন সময়টা ছিল শীতের। ওর দাদা আর বাকি 2 বন্ধু, মোট ওরা 3 জন গেছে। ওদের অন্য বন্ধুটার বাড়ি ওরা পড়াশুনো করতে। রাত 3টে পর্যন্ত পড়ার পর ওরা ঠিক করলো একটু ব্রেক নেওয়া দরকার। তখন ওর দাদা বাড়ির বাইরে বেরিয়ে ওই রেল লাইনের দিকটায় কিছুক্ষণ পায়চারি করতে থাকলো। পায়চারি করতে করতে হঠাৎই ওর দাদার চোখে পড়ে গেল রেল লাইনের দিকে কি যেন একটা। অদ্ভুতভাবে ওর দৃষ্টি অন্যদিকে যাচ্ছেই না, মনটা অন্য কিছুতে ঘোরাতেই পারছে না। চোখটা রেল লাইনের দিকে। দেখলো অন্ধকারে কেউ যেন আস্তে আস্তে রেল লাইন দিয়ে হেঁটে আসছে। প্রথমটায় ওর দাদা ব্যাপারটা বুঝতে পারেনি। তখন সে কিছুটা এগিয়ে যায়। ওর দাদা যেটা দেখতে পেল সেটা দেখলে যে কোনো মানুষের বুকের রক্ত হিম হয়ে যাবে। সে দেখলো রেল লাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এক মহিলা, যার মাথা নেই, পরনে একটা লাল পেড়ে সাদা শাড়ি, আর শাড়ির জায়গায় রক্ত লেগে আছে। নিঃশব্দে ওই মূর্তিটা লাইন ধরে সোজা হেঁটে চলেছে। এই দেখে ওর দাদা রীতিমতো চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যায় বন্ধুর বাড়ির ভেতর। ওই রকম অবস্থা দেখে বাকিরাও ঘাবড়ে যায়। ওরা জানতে চাইলো যে কি হয়েছে, চোখে মুখের এই অবস্থা। তখন ওর দাদা পুরো ঘটনাটা তাদের খুলে বলে। শুনে তারাও স্তম্ভিত। ওই শেষ দিকের ওদের এমনভাবে কাটে, সকাল হতে না হতেই তারা সেই বন্ধুর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তারপর ওর দাদা প্রায় 5-6 দিন জ্বরে শয্যাশায়ী ছিল। ওই ঘটনার পর সে ঠিক করে আর ওই বন্ধুর বাড়িতে পড়তে যাবে না। যা পড়বে বাড়িতে বসে পড়াশুনো করবে। ঘটনাটা আমি যেমনভাবে শুনেছি তেমনভাবে লেখার চেষ্টা করলাম। ভালো লাগলে শ্রোতাদের সাথে পরিবেশন করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আজকের আগামী ঘটনাটা পাঠিয়েছেন প্রতিমা দত্ত। এনার জায়গাটার নাম হলো চণ্ডীতলা। আচ্ছা, চণ্ডীতলা থেকে পাঠিয়েছেন। উনি বলছেন, আমি একটা ঘটনা বলতে চাই, জানি না তোমরা সিলেক্ট করবে কি না আমি জানি না, তবে আমি ঘটনাটা পাঠাচ্ছি। আমার বিয়ে হয়েছিল খুব ছোট বয়সে। আমি এই চণ্ডীতলারই মেয়ে, আবার এখানেই বিয়ে হয়েছে, যদিও কোনো ভালোবাসা বা ওইসব কোনো বিষয় না। তখন আমার এখন যা বয়স, আমাদের সময় ভালোবেসে বিয়ে করা মানে কেউ যদি পাড়ায় করতো তাহলে কেউ দেখতে যেত লোকে, এতটাই বিরল ছিল। সম্বন্ধ বিয়েটা খুব স্বাভাবিক ছিল। প্রেম ভালোবাসাটা যেখানে আমি বাস করি বা আমাদের সময় যতটুকু আমার জ্ঞানের মধ্যে আছে তখন বেশ স্বাভাবিকভাবে ধরা হতো না। কিন্তু যাই হোক, আমার স্বামীকে আমি আগে থেকে চিনতাম, কারণ আমাদের পরের পাড়ায় ওদের বাড়ি ছিল। ওই পাড়ায় একবার ঠাকুমার সঙ্গে ছোটো বয়সে নাম সংকীর্তন শুনতে যেতাম। প্রতি বছরে একবার করে সেই বাড়ির গিন্নির বাৎসরিক কাজের পর নাম সংকীর্তন হতো, তো শুনতে যেতাম। ওরা পাড়ার ছেলে, ওরা ওখানে থাকতো। দেখতে দেখতে একটা মুখ চেনা হয়ে গেছিলো, যে চিনি এরকম একটা ব্যাপার। যেভাবে
লোকেরা চেনে মানুষকে, ব্যাস ওইটুকুই। কাকার ছেলে, কাদের বাড়ির ছেলে, কোন কি নাম কি পরিচয় এত শত জানতাম না, মুখ চেনা যাকে বলে। ঠাকুমাকে অনেকবার সাহায্য করেছিল, কোনো হয়তো ঠাকুরের ভোগ নিচ্ছে, ঠাকুমাকে একটু বেশি করে দিল, বা ঠাম্মা আপনাকে একটু এগিয়ে দেবো, এরকম জাতীয় কথা শুনলে ঠাকুমারা তো খুবই খুশি হয়, ঠাকুমা খুব খুশি হতেন, বাবা ভাই বেঁচে থাকো ইত্যাদি ইত্যাদি। তো সেই সূত্রে আমার সঙ্গে কয়েকবার চোখাচোখিও হয়েছে, ব্যাস ওই অবধি। তারপরে যখন বিয়ের সম্বন্ধটা ঠিক হয়েছিল কিন্তু আমার জেঠুর মারফত। জেঠু যেখানে কাজ করতেন আর ওর বাবারা একই জায়গায়, তো সেই সূত্রে বলেছিল আমারও ভাই যে আছে, উনি বললেন হ্যাঁ আমারও বাড়িতে বিবাহযোগ্য পাত্র আছে, বিয়ে দেবো। এভাবেই বিয়ে হয়ে যাবার বিয়ের রাত্রে আমি ওকে দেখে, আমি এবং আমার ঠাম্মা যখন ওকে আশীর্বাদ করতে এসছে, অবাক যে আরে বাবা তুই নাচ জামাই হয়েছিস। মানে ছেলে আমাকে দেখতে অবধি আসেনি, আমিও আমাদের বাড়ি থেকেও ছেলেকে আলাদা করে কেউ দেখেনি। বাড়ি ঘর, তার বাবা মা, তার বংশ, তখনকার দিনের নিয়মটাই এমন ছিল। ছেলের একটা ফটো বাবা দেখেছিল, মা দেখেছিল, আমাকে দেখাতেও আসেনি, আমি লজ্জায় দেখতে চাইতেও পারিনি। এত কথা কেন বললাম, কারণ এত সুন্দরভাবে যে সম্পর্কটা শুরু হয়েছিল, তারপরে চেনা বেরিয়ে গেল, ওদের বাড়িতে সংকীর্তন শুনতে যাই, তারপর বহু লতায় পাতায় কিছু বেরিয়ে গেল, ওর তোমার তাই হয়। কিন্তু বিয়ের পরের জীবনটা এতটা স্বাভাবিক হলো না। আমার শাশুড়ি মা প্রথম থেকেই আমাকে কেন, আমার আরেক যা আছেন, কাউকে দুই বৌমার কাউকে উনি পছন্দ করতেন না। খুব স্বাভাবিক ব্যাপার, পশ্চিমবাংলার ঘরে ঘরের সমস্যা। এবং আমার প্রতি আরও বেশি ওনার বৃতৃষ্ণা ছিল, কারণ আমার পরপর দুটো মেয়ে হয়েছিল, আমার কোনো পুত্র সন্তান হয়নি। তবু আমার জায়ের একটা পুত্র একটি কন্যা, তবু সে বেঁচে গেছিল, আমার তো মানে কোনো ব্যাপারই ছিল না। তারপর আমার বড় মেয়ের যখন প্রায় ধরুন 13-14 বছর বয়স, তখন আমার তৃতীয় সন্তান হলো। ভেবেছিলাম এবার তো পুত্র সন্তান হবেই। আমার থেকেও, আমার স্বামীর থেকেও আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই এবং পরিবারের সবার প্রচণ্ড মাথা ব্যথা, দুটো মেয়ে পরপর, এবার ছেলে না হলে তো খুব মুশকিল। আর আমার স্বামীদের অনেক বড়, বিশেষ করে আমার স্বামীর ব্যবসা অনেক বড়। বড় মেয়ে যখন 14-15 বছর বয়স, তখন আমার তৃতীয়বার মেয়ে সন্তানই আবার হয়। তাও তৃতীয় সন্তান আমার শাশুড়ি মায়ের ইচ্ছায়, কেন তাকে গুরুদেব বলেছিলেন যে আপনার এই ছেলের এবার তো মানে পুত্রযোগ আছে, ছেলে তো হবেই। তো সেই ভরসায় আমার শাশুড়ি মা খুব প্রেশার দিয়েছিলেন যে আরও একবার তোমরা সন্তানের জন্য ভাবনা চিন্তা করো, এবার দেখবে তোমার পুত্র সন্তান হবেই, গুরুদেব বলে দিয়েছেন, এরপর আর কোনো কথা হয় না। কিন্তু না, এবারও কন্যা সন্তান হবার পর এবার আমার স্বামীও একটু অপ্রস্তুত হলেন। তখনও গুরুদেব বললেন যে আমার মানে গণনা তো মিথ্যে হয় না, আপনার ছেলের ভাগ্যে সত্যি পুত্র সন্তান আছে, ও আপনার বৌমার কুষ্ঠিতে কোনো সমস্যা আছে, তার জন্য হচ্ছে না। না আপনার তাহলে ছেলের ভাগ্য বৌমার ভাগ্য কি আলাদা? কিন্তু এইসব তর্ক করা গুরুদেবের সঙ্গে মানায় না বা উচিতও নয়। আমরা চুপ করে গেলাম, কিন্তু আমার ওপর অত্যাচার প্রচণ্ড বেড়েছিল। আমার মেয়ের 17 বছর বয়স হতে না হতেই বাধ্য হয়ে আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে দিই, বড় মেয়েকে, এবং তারপরের দুটি মেয়েকে নিয়ে আমি কোনো রকমে দিন কাটাচ্ছিলাম। তারপর একটা সময় শাশুড়ি মা মারা গেলেন, তখন আমার ছোটো মেয়েটাও একটু বড়, মেজো মেয়ে তো অনেকটাই বড়। তারপর একদিন শাশুড়ি মা মারা যাওয়ার তখন প্রায় 6 মাস কেটে গেছে, আমার এক আত্মীয়া এসেছেন আমাদের বাড়িতে। এবার কিছু কিছু কথা এমন থাকে যেগুলো সমাজের সামনে বললে লোকেরা মন্দ বলে। তো উনি আমার ঘরে বসে বলছিলেন, উফ তোমার শাশুড়ি তোমাকে যা করেছে, আমরা বাড়িতে আলোচনা করতাম বউটা কিভাবে থাকে, তোমাদের চেনা জানার মধ্যে বিয়ে হয়ে এই অবস্থা, আমি ভাবি অচেনা অজানায় বিয়ে দিলে, তারও এক কন্যা সন্তান ছিল, সালে সেখানে কি হবে। আমি বললাম না না, আমার বড় মেয়ের তাড়াতাড়ি বিয়ে দিয়েছি, বয়স হয়নি তাও বাধ্য হয়ে বিয়ে দিয়েছিলাম, তখন সংসারে এত অশান্তি, জামাইও ভালো, শ্বশুরবাড়ির লোক অত্যন্ত ভালো, এবং আমার মেয়েকে লেখাপড়া করাচ্ছে,
আমার মেয়ে গ্র্যাজুয়েশনের পড়া করছে, যেটা এই বাড়িতে থাকলে ওর সম্ভব হতো না। ওর ঠাকুমা একদম নাতনিদের লেখাপড়া, নাচ গান কিচ্ছু পছন্দ করতেন না, বলতেন এগুলো সব টাকা নষ্ট করা, সেই তো লোকের বাড়ি গিয়ে মানে খুন্তি নাড়বে, এমন ওনার চিন্তা ভাবনা ছিল। তো আমার বড় মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে পড়াশুনোও করছে, আবার তার শাশুড়ি মা তাকে সেলাই টেলাইও নাকি বাড়িতে দিদিমণি ডেকে শেখায়। তো ভালো আছে, আশা করি আর দুটো মেয়েও আমার ভালোই হবে, আমার মতন ভাগ্য হবে না। এইসব কথা বলতে বলতে শাশুড়ি মার সম্পর্কে আরও 2-4টে কথা তিনি বলছেন, আমি বলছেন। আমাদের ঘরের মধ্যে এতটা কথা বলার কেন আমি জীবনীটা বললাম, ঘরের মধ্যে হঠাৎ করে কিচ্ছু নেই। তা ওই ঘরটা আমার শাশুড়ি মার ঘরও নয়, আমার শাশুড়ি মার ঘর ছিল একদম একতলার কোণে, শেষ জীবনে ওখানেই থাকতেন। আর আমি যেখানে কথা বলছি সেটা 3 তলায়, একেবারে কোণে। ঘরের মধ্যে হঠাৎ করে বৌমা মানে এরকম মোটা গলায় আমি এবং আমার সঙ্গে যে ভদ্রমহিলা কথা বলছিলেন, আমরা দুজন মানে হকচকিয়ে যাই। আর উনি তো রাম 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 মানে ঘামতে শুরু করে দিয়েছেন। আমি বললাম মনের ভুল, ও বাচ্চারা হয়তো কেউ ইয়ার্কি মেরে করছে, এটাও তো হতে পারে, বাচ্চা মেয়েরা এরকম করে। ওরা দেখলাম বাইরে সত্যি কেউ নেই, আমার জায়ের ছেলে মেয়ে, আমার মেয়েরা কেউ ওই সময় ওইখানে ছিল না। তারা দোতলায় নিজেদের মধ্যে কি করছে, ওই সময় ওই জায়গায় কেউ ছিল না। ওদেরকে গিয়ে একটু আমি বকা দিয়েই তোরা এইসব ইয়ার্কি করছিস ঠাকুমার গলার আওয়াজ নকল করে। বলছে না, আমরা তো এসব করছি না। সেদিনটা কেটে গেল, তারপর 2-3 দিন কেটে গেল, আমরা ব্যাপারটাকে হালকা করে নিয়েছিলাম, ও ওরকম হয় ওরকম হয় এরকম একটা ব্যাপার। রাত্রিবেলা আমরা ঘুমোচ্ছি, এবার আমাদের জানলা খোলা, পূর্ণিমার রাত, আলো আসছে। আর আমার ছোটো মেয়ের পূর্ণিমার রাত খুব পছন্দ, খুব ভালো ছবি আঁকে। ও বলতো মা এই চাঁদের আলো দেখতে দেখতে ঘুমানোর মজাই আলাদা, তুমি একদম জানলা খুলে রাখবে। আর জানলার বাইরে আমাদের নারকোল গাছ, সুপারি গাছ, তার ফাঁক দিয়ে চাঁদটাকে যখন দেখা যায়, আমাদের একটু তো গ্রাম সাইড, অপূর্ব লাগে। আর ওই দৃশ্যটাই আমার মেয়ের খুব পছন্দ। আমার মেয়ে আকাশ তাকিয়ে আছে। আরও একটা কথা, আমি কিন্তু এরপর এই কথাটা নিয়ে আমাদের বাড়িতে আর কোনো আলোচনা হয়নি, কিচ্ছু হয়নি, আমরা ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিলাম, যাক হতে পারে মনের ভুল হয়তো, বা বাচ্চারাই কেউ বদমাইশি করে করেছে, হয়তো বলতে চাইছে না, এরকম। বলছি ওপর থেকে আমার মেয়ে শুয়ে আছে, একটা দুটো আলোর মতো চকচক চকচক করছে, বলছে নড়ছে। এবার বলি, আমার ছোট জায়ের ছেলেটা তখন 7 বছর বয়স হবে, ও ভেবেছে মেলায় এক টাইপের আলো পাওয়া যায়, বাচ্চারা খেলে, হাতে করে নিয়ে নিয়ে ভাবছে ছাদ থেকে বোধহয় ও ওটা দোলাচ্ছে দিদিভাইকে ভয় দেখাবার জন্য, কেন জানে এটা দিদিভাইদের জানলা, ওই সাইডে শুয়ে থাকে, এখানে খাট আছে ওদের, এরম এরম করে দোলাচ্ছে। আর আমার মেয়ে বলছে এই এসব করবি না, ওর নাম করে করবি না, যা, এত রাত্রে ছাদে উঠেছিস কেন, কাকিমাকে ডাকবো, বলবো, এসব করছে। আলোটা জ্বলছে, এবারও স্ট্রেট গেছে আমার মেয়ে, কাকিমা দেখো। ভাই বলতে গিয়ে অবাক, সে ছেলে ঘরের মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখছে, তার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে। কাকিমা বলছে এই তো ভাই, বলে তাহলে নিশ্চয়ই আর যারা আছে বাড়িতে তো মানে গেছে, ওদের অভাব নেই। আমার মেয়ে এত সাহসী, ওপরে উঠে গিয়ে ছাদের দরজা খুলে দেখে কিচ্ছু কোথাও নেই। সব থেকে বড় কথা, ছাদের দরজাটা দেওয়া, আর এমনভাবে দেওয়া যে কেউ তাড়াহুড়ো করে দিয়ে পালিয়ে গেছে তা না, একদম যেমন বিকেলবেলা প্রতিদিন ছাদে জামা কাপড় তোলার পর দরজা দিয়ে দেওয়া হয়, সেরকমভাবে দরজা বন্ধ, রীতিমতো তালা টালা দেওয়া, এবং দুটো দরজা, একটা কাঠের তারপর গ্রিলের, দুটোকেই খুলে তারপর ছাদে যেতে হলো। তার মানে ছাদে কেউ ওঠেনি। আর ও যদি এই পুরো বিষয়টা তাড়াতাড়ি করেছে, সুতরাং কিছু না। আমি মেয়েকে বললাম দেখ অনেক সময়, আমি মেয়েকে বললাম দেখ মা এরকম অনেক সময় হয়, মনের ভুল, আলোর মতো। বলছে না, আলোর মতো দুটো ঠিক চোখের মতো এরকম জ্বলছিল, আর এরকম দুলছিল, আমি দেখেছি। বলছে দেখ কোনো হয়তো গাছের মধ্যে হয়তো কেউ ছুঁড়েছিল, গাছ থেকে হয়তো হাওয়ায় উঠে মানে ঝুলছে বা কিছু, অনেক সময় হয় ঘুড়ি আটকে যায়, খেলনা, ওই যে আলো বলছে আলোর বল, ওটা হয়তো গাছে ছুঁড়েছে, গাছের পাতা থেকে ঝুলছে। যদি ওইখানে গাছের পাতা থেকে ঝুলছে, এতটা বড় দড়িও তো ওই বলগুলোর মধ্যে থাকে না। তো যেমন যেমন তেমন মা যুক্তি দিল, মেয়ে বিশ্বাস করলো কি করলো না, ও
শুয়ে পড়লো। রাত্রি প্রায় তখন 2:30-3টে বাজে। বলছে আমি আমার 2 মেয়েকে নিয়ে এই ঘরে শুই, আমার স্বামী পাশের ঘরে থাকেন। বড় মেয়ে তো বলেছেন বিয়ে হয়ে গেছে। মাঝ রাত্রে জানলা খোলা, হাওয়া আসছে। বলছে সাদা মতো একটা শাড়ি অনেকক্ষণ ধরে দুলছিল। মেয়ে দেখতে পেয়েছে, তবু চোখটা বন্ধ, কেন জানে কেউ বিশ্বাস করবে না, আর না হলে কেউ বদমাইশি করে করছে। তারপর একদম বলছে একটা মুখ, সে মুখটার মধ্যে সামনে চুল ফেলা আছে, কি অদ্ভুত টাইপের, আর শুধু একটা লম্বা জিভ লক 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 করে, মানে জিভটা ঢুকছে বেরোচ্ছে মুখের মধ্যে, বিশাল বড় জিভ। এবং যে প্রাণীটা ঝুলছে তার পা গুলো বাচ্চাদের মতো ছোট্ট ছোট্ট পা, আর ঠিক বডিটা উল্টো করা আছে, মুখটা এরম ভাবে বেঁকানো আছে, মানে স্বাভাবিক মানুষের ওভাবে বডিটা ওভাবে বেঁকানো সম্ভব না। মুখটা এদিকে যদি বডি ভাবে চলে, মুখটা উল্টো দিকে কিভাবে রাখবে? আর কি থেকে ঝুলছে সে? তার কোমরে তো কোনো দড়িও বাঁধা নেই। ছাদ থেকে ওদের জানলার, যে 3 তলার ওদের ঘর, ওদের ছাদ 4 তলায়, সেখান থেকে ঘরের ডিস্টেন্স এটা, দড়ি বেঁধে কেউ ঝুলিয়ে কাউকে না দিলে কেউ ভাবে ঝুলতে পারবে না। আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের মতো পা, মুখটা মানে চুলের জন্য বোঝা যাচ্ছে মহিলা, গায়ের পোশাকটা ঠিক শাড়ি না জামা না কি টাইপের ঠিক বোঝা যাচ্ছে না, ছিটছে ছিটে টিপ 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 টিপ, সেই ফুল ফুল কাটা মতো। কিন্তু বলছে ওগুলোতে অতটা চোখই চায়নি, এত বিভৎস, শুধু লাল 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 টকটকে জিভটা মুখ থেকে বেরোচ্ছে আর ঢুকছে ওই চুলের ফাঁক দিয়ে, মুখে পুরো চুলটা পড়ে আছে, উল্টো করে ঝুলছে। আর একটা ঘড়ঘড়ে ঘড়ঘড়ে আওয়াজ, ওই ঘড়ঘড়ে আওয়াজটাতে ওরা শনাক্ত করে এই ঠাকুমা ছাড়া আর কিছু না, ঠাকুমার কোনো, কেননা ঠাকুমা এই বুকে জল জমে সর্দি কাশি হয়ে, এই মানে ব্রঙ্কাইটিস আর কি হয়ে উনি মারা গেছেন। এবং ওর মৃত্যুর আগে অবধি ওনার ঘরের বাইরে থেকে ঘর ঘর শব্দ পাওয়া যেত, আর প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল ওনার। এই ঘর ঘরে আওয়াজ লাস্টের দিকে বলছে ঘরের বাইরে থেকে ওনার রুমে ঢুকবে তার আগে থেকে পাওয়া যেত। তো এরকম সমস্যা তারা সম্মুখীন হয়েছিল প্রায় দিন কয়েক। বাড়ির পুরোহিতকে জিজ্ঞেস করার পর তিনি বলেন যে আপনি কি শাশুড়িকে নিয়ে কোনো আলোচনা বা কিছু, বা আপনার কোনো কথা বা কিছু হয়েছে? উনি বললেন দেখুন, মানুষ মারা গেলে তার আলোচনা তো আমরা করি, বলে এই কারণেই মৃত মানুষের আলোচনা করা, তার ফটো রাখতে আমরা অনেকে বারণ করি। অনেকে মানে, অনেকে মানে না, বলে এই তো আমাদের বাড়িতে তো আছে, কিছু তো হচ্ছে না। সবার যে সব কিছু হবে তা না। বিশেষ করে আলোচনা, যেটা যদি খারাপ আলোচনা হয় না, তারা হচ্ছে শুনতে পায়, তারা হচ্ছে কমিউনিকেট করতে পারে না। যেহেতু মৃত্যুর আগে সে আপনার একদমই প্রিয় ছিল না, বা আপনি তার একদম প্রিয় পাত্রী ছিলেন না, সেইটা নিয়ে তো মারা গেছে, শরীরটা চলে গেছে, তার আত্মাটা আছে। আত্মা কোনোভাবে তার রাগটা প্রকাশ করার জন্য এইরকম বিভিন্ন ভাব দেখায় যে আমি এভাবে করব। তো আমার শাশুড়ি মায়ের 1 বছরের কাজ অবধি বাকি 6টা মাসে কিছু না কিছু হতে থেকেছে। সব থেকে বড় যেটা হয়েছে, কেউ না কেউ আমাদের অসুস্থ মানে সেই বড় ধরনের অসুস্থতা, একদম হসপিটালে দিতে হবে এরকম টাইপের, শুধু সাধারণ জ্বর সর্দি কাশি না, প্রত্যেকে একজন পড়ছে একজন উঠছে। এছাড়া আর্থিক ক্ষতি হওয়া ইত্যাদি ইত্যাদি কিছুর অভাব হয়নি। ওনার 1 বছরের কাজের পর আস্তে আস্তে আমাদের বাড়ির সংসারের সমস্যার সমাধান হয়। এবং ওই সময় আমার মেয়ে, বড় মেয়ে এসেছিল, বড় মেয়ে এসেও অসুস্থ হয়ে পড়েছিল। তখন শ্বশুরবাড়ি গেল, ঠিক আছে, আমি ওকে বলেছিলাম দিদার ঠাকুমার কাজ না হওয়া অব্দি আসিস না। এখানে বলতেন দিদা কেন বলছে, কেন ওরা ঠাকুমাকেও দিদা বলে ডাকে, প্রত্যেকে পিসির ছেলেমেয়েরা ডাকতো, সেটা থেকে এরাও সবাই মিলে দিদা দিদা বলাটা এটা চালু করেছে। এই ছিল ঘটনা সাহেলি। তো অনেকে যখন বলে যে মৃত মানুষ কি শুনতে পায়, আমি তো জানতাম শুনতে পায় না, কিন্তু আমাদের এই ঘটনাটার পর আমার মনে হয় সত্যি হয়তো ওরা ঘরের মধ্যে হোক যেখানে ও হাওয়ায় সত্যি ভেসে বেড়ায়, ওদের কানে কথা পৌঁছায়, যেভাবে আমরা FM-এ বা কিছুতে শুনি, হাওয়ার মাধ্যমেই তো আসছে, কানে পৌঁছচ্ছে। বলছে আমার এমনই মনে হয়। না হলে এত বাকি 6টা মাস কষ্ট পেয়েছি সেই দিনটার পর থেকে, যেদিন ওনার খুব আলোচনা করেছিলাম আমরা, অনেকটা টাইম ধরে, প্রায় ঘন্টা 2 আমার শাশুড়ির আলোচনাই হয়েছে। অবশ্যই সেটা ভালো আলোচনা না, উনি কীভাবে কি অত্যাচার করতেন, কি করতেন, এটাই ওই ভদ্রমহিলার সঙ্গে আলোচনা করছিলাম। ওই যে বৌমা আওয়াজটা হলো ওই যে ছাদে, ওই থেকে পর বলে, এছাড়া আরও ছোটোখাটো জিনিস আছে, সেগুলো যদি বলতে যাই দর্শকদের আরও বিরক্ত লাগতে পারে,
একঘেয়ে লাগতে পারে, তো সেগুলো আর বলছি না। তো অনেক কিছু হয়েছে। এই ছিল ঘটনা শৈলী। ভালো লাগলে অবশ্যই শুনিও। অসংখ্য ধন্যবাদ আপনাকে ঘটনা শেয়ার করার জন্য। আমি জানি না দর্শকদের বা শ্রোতা বন্ধুদের কেমন লাগবে, আমার ইউনিক লেগেছে। এরকম ঘরোয়া পরিবেশের ঘটনা কমই আসে, বা কম আসে মানে আমি বলতে চাইছি পারিবারিক এইসব ব্যাপার কেউ ক্লিয়ারলি অতটা বলতে চায় না। আপনি যেভাবে বলেছেন শাশুড়ি মায়ের নামে আলোচনা করছিলাম, তো এটা মানে অনেকেই বলতে হেজিটেট করবেন আর কি। সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন সুবীর, শাইনার সুবীর, লিখেছেন 3টে ঘটনাই বেশ ভালো। বাবলি মল্লিক, তোমার ঘটনা শুনতে একটু দেরি হলেও আমি অবশ্যই শুনি, তোমার ভয়েস দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ। সিনচেন লিখেছে 3টে ঘটনায় অসাধারণ। রেখা চন্দ্র লিখেছেন 3য় ঘটনাটি দুঃখজনক। মান্টু দে শৈলী, এই এখন টিচারের মোবাইল নম্বরটা পেলে খুব ভালো হতো, আমার অনেক জামা কাপড় অনেক সময় জমে যায়, কাকে দেব বুঝে উঠতে পারি না, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারলে জামা কাপড় সঙ্গে আরও অনেক কিছু আমার পক্ষে দেওয়া সম্ভব, দিতে পারতাম। আজকে 3টে ঘটনা অসাধারণ, বলার কোনো ভাষা নেই। 3rd ঘটনাটা শুনতে গিয়ে কাঁটা দিয়ে উঠেছিল। পুনে থেকে শুনছি, শুভ সপ্তমী, থ্যাংক ইউ সো মাচ। কাকলি পাত্র, আজকে 3টে ঘটনায় অসাধারণ ছিল, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। স্বপন রয় লিখেছেন 3য় ঘটনাটি মন ছুঁয়ে গেল, শারদ শুভেচ্ছা সহ হরিওম আনন্দম। দামিনী পাল লিখছেন দুর্গাপুজো নিয়ে আমার কোনো উৎসাহ নেই, কালী পুজোর সময় অনেক মজা করি, এই সময়টা মানে দুর্গাপুজোটা পুরনো পাড়ায় ফর্মালিটির জন্য প্রণাম করি জাস্ট, তারপর ফাংশন দেখে বাড়ি ফিরি। লাভ ফ্রম বেলঘরিয়া। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক কমেন্ট হয়তো মিসও করে গেলাম, তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ, শুভরাত্রি।